শহরে বিচ্ছিন্ন রাঙামাটি, পানি আর জ্বালানি সংকটে বিপর্যয়ের আশঙ্কা। উদ্ধার অভিযান এখনো চলছে। চট্টগ্রামের ৩০ পাহাড়ে এখনো ঝুঁকিপূর্ণভাবে বাস করছে কয়েক লক্ষ মানুষ। শুধু মাইকিং করেই দায় সারছে প্রশাসন। আজ শেষ হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কমলাপুরে মানুষের উপচে পড়া ভিড়, নানা অনিয়মের অভিযোগ। দেশের অবস্থা ভালো, যারা দুর্নীতি করেছে তাদের অবস্থা ভালো নয়। স্টকহোমে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। রাঙ্গুনিয়ার মগাছড়া থেকে ভেটভেটি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার মহাসড়কের 35টি স্থানে পাহাড় ধসের ফলে রাঙামাটির সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা সড়কের সাতছড়ি এলাকার অংশটি। কবে নাগাদ সড়কটি পুরোপুরি সচল করা যাবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে বিচ্ছিন্ন রাঙামাটিতে দেখা দিচ্ছে খাবার, জ্বালানি ও পানি সংকট, ফলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও প্রকট হচ্ছে। সহকর্মী রামিম হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শেখ জালাল। কাউখালী উপজেলার ঘাগড়াবাজার মহাসড়ক, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে ধসে পড়া পাহাড়ের অংশ সরানোর কাজ। পুরো কাজের নেতৃত্ব দিচ্ছেন মেজর ইফতেখার। জানালেন, গত দুদিনে 15টি স্থানের রাস্তা পরিষ্কার করে ফেলেছেন তারা। শুক্রবার নাগাদ সাতছড়ি পর্যন্ত পাহাড়ের ধসে পড়া অংশ সরিয়ে ফেলতে পারবেন। আগামীকালের মধ্যে আমরা রাঙামাটির সাথে সব ধরনের যানবাহন চলাচলের জন্য ওপেন করে দিতে পারবো। শুধুমাত্র এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমাদের একটু সাতছড়িতে 150 ফিটের স্লাইডের এখানে আমাদের কিছুদিন সময় লাগবে। তার মানে ওই জায়গা থেকে ওই পর্যন্ত গাড়ি আসতে পারবো, আর ওখান থেকে হ্যাঁ, আমরা রাঙামাটি থেকে সাতছড়ি পর্যন্ত গাড়ি আসতে পারবে। এখানে কিছু রাস্তা হেঁটে আসার পরে আবার সাতছড়ি থেকে সরাসরি চিটাগাং পর্যন্ত যে কোনো গাড়ি চলাচল করতে পারবে। বোঝা গেল এতে মানুষের ভোগান্তি কিছুটা কমবে, তবে 16 কলা পূর্ণ হতে ঢের বাকি। সবচেয়ে বড় সমস্যা সাতছড়ি এলাকায়। পায়ে হেঁটেই রওনা হই আমরা। পথের মাঝে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের চিহ্ন ছড়িয়ে রয়েছে। প্রায় 5 কিলোমিটার হাঁটার পর পাওয়া গেল সাতছড়ি স্পট। ভয়াবহ দৃশ্য, পুরো রাস্তা ধসে চলে গেছে পাহাড়ের খাদে, আর এর মধ্যে দিয়েই একরকম ঝুঁকি নিয়ে পার হচ্ছেন সাধারণ মানুষ। এই ঝুঁকি মাথায় নিয়ে আমাদের যাত্রাও চলতে থাকে। অনেকদিন সেটা কতদিন লাগতে পারে? 5-6 মাস? এত সময় লাগবে? এখন আপনাদের যাওয়া আসার উপায় কি হবে তাহলে? হ্যাঁ, দর্শক, আপনারা যেই ধ্বংসস্তূপটি এখন দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি রাস্তা। এটি রাঙামাটি এবং চট্টগ্রামের মধ্যেকার সংযোগ যেই সড়ক, সেটির প্রধান অংশ। এবং এই জায়গাটির নাম সাতছড়ি। এবং এখানকার যে অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় যে পাহাড় ধস হয়েছে সেই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এটি। এবং এখানে প্রায় 150 ফিটের মতো রাস্তা, যেটি পুরোপুরি ধসে গেছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গার যে পাহাড় ধস হয়েছে সেগুলো খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো সারিয়ে তুলতে পারবেন, কিন্তু এই জায়গাটির সংস্কারের জন্য তাদের অনেক বেশি সময় লাগবে। সেটি আসলে কতদিন সেটি তারা স্পষ্ট করে বলতে পারছেন না। সেটি হতে পারে 1 মাস, সেটি হতে পারে 2 মাস। আসলে কারোরই জানা নেই এই যে রাঙামাটির যে সংযোগ সড়ক, সেটি আসলে কতদিনে যান চলাচলের জন্য পুরোপুরি সচল হয়ে উঠবে। এখান থেকে রাঙামাটি আরও 8 কিলোমিটার পথ। এই পথেও রয়েছে আরও 14 থেকে 15টি পাহাড় ধস। এই পথকে এখন আর কোনোভাবেই সড়ক বলা যায় না, এগুলো একটি মৃত্যু ফাঁদ। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি। এদিকে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ সেনা সদস্য সহ আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই লাশগুলো উদ্ধার করে। এনে রাঙামাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 110 জনে, আর 4 জেলায় মোট নিহত হয়েছে 149 জন। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ সৈনিক আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয় মানিকছড়ির প্রায় 50 ফিট গভীর একটি খাত থেকে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে সেনা সদস্যরা। একই সময়ে মানিকছড়ির অপর এক জায়গা থেকে একটি এবং নদীতে ভেসে আসা আরও একটি লাশ উদ্ধার করা হয়। আজকে সকাল 7টায় এসে আমরা কাজ শুরু করছি। এই কাজ শুরু করার পরে ইনশাল্লাহ ওইখানে একজন মুরব্বী ছিল, মুরব্বী আমাদেরকে যে জায়গাটা দেখেছে ওইখানে কাজ শুরু করার পরে কাজ খুঁজতে খুঁজতে আমরা কিছুক্ষণ আগে আমাদের এই ডেড বডিটা আমরা পাইছি। পাহাড়ে এরই মধ্যে খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সংকট দেখা দিয়েছে। যোগাযোগ বন্ধ থাকায় এসব মালপত্র দুর্গত এলাকায় পরিবহন করা যাচ্ছে না। আমার শ্বশুর শাশুড়ি আর সম্বন্ধী শালা তার জন্য 2জন মারা গেছে আর 2জন অসুস্থ হাসপাতালে ভর্তি আছে। এখানে 3টা রাস আজও আছে, মানে ওখানে মানে আজও মাটিতে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে চট্টগ্রাম রাঙামাটি সড়কের প্রায় 100 কিলোমিটারের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এত বড় বিপর্যয়ের পরও চট্টগ্রামের 30 পাহাড়ে এখনও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক লাখ মানুষ। এই অবস্থায় সচেতনতা বাড়াতে শুধু মাইকিং করেই দায় সারছে প্রশাসন। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন পুনর্বাসন ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। নয়নবরা জয়ের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরবাড়ি বানানোর এই পদ্ধতি দেখলে যে কোনো মানুষের আঁতকে ওঠার কথা। রীতিমতো পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বানানো হয়েছে বাসযোগ্য জায়গা। ঘিঞ্জি এমন পরিবেশেই নারী শিশু সহ হাজারো মানুষ বাস করছেন বছর বছর। পুনর্বাসন দিতে কিন্তু আমাদেরকে টাউন এলাকায় দিতে হবে, যেন আমরা কর্ম করে ভাত খেতে পারি। কারণ আমরা তো গরিব মানুষ, কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, সিএনজি চালায়, গার্মেন্টস চাকরি করে। টাকা দিয়ে জায়গা কিনছি, কিনে থাহি ওখানে তারা বারবার আমরা তাম্বুর বাজে নেয়, ওখানে নিয়ে কয় পূর্ববাস করবো, করে না। মানে আমরা তো বাধ্য আবার খাওয়া লাগে। আমাদের আয় কম, আমরা গরিব মানুষ, সেই জন্য আমরা ভাড়া কম দিয়ে পাহাড়ের নিচে থাকি। আমাদেরকে যদি সরকার কোনো হেল্প করতো, কোনো জায়গায় কম টাকায় আমাদেরকে কিছু সাহায্য করতো, তাহলে আমরাও থাকতে পারতাম। এসব মানুষকে পুনর্বাসনে একটি সমন্বিত ও সঠিক পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা। মানুষগুলিকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে ওই মানুষগুলিকে ছাড়া নতুন কাউকে সেখানে যেতে দেওয়া যাবে না। ওই মানুষগুলিকে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। সেই মানুষগুলির জন্য সরকার এখন অনেক কিছু করার ক্ষমতা রাখে। আমরা আগের মতো দরিদ্র নই, নিম্ন আয়ে ভাড়া দেওয়ার মতো কিছু অবকাঠামো তৈরি করতে পারে। এদেরকে স্থানান্তরে প্রশাসনের উদ্যোগ শুধু মাইকিংয়েই সীমাবদ্ধ। কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও আদতে তা কাজে আসেনি। সুপারিশ ছিল, তার অনেকগুলি প্রতিপালন করা হয়েছে, কিছু কিছু সুপারিশ প্রতিপালন করা হয়নি, যেমন বনায়ন করা এবং তারপরে হচ্ছে আপনার রিটেইনিং ওয়াল যেগুলি বসানো। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে যাতে করে তারা এটা একটা বাজেট বরাদ্দ নিয়ে এই কাজগুলো করতে পারে। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এসব মানুষকে সরিয়ে নেওয়া হবে। তবে পুনর্বাসন নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই সরকারের। জীবন রক্ষার জন্য তাকে সরিয়ে নিতে হবে, জোর করে সরিয়ে নিতে হবে। আপনারা এটাকে উচ্ছেদ বলছেন, আমি উচ্ছেদ কথাটা এভাবে ব্যবহার করতে চাই না। আমি বলবো তাদের উদ্ধার করতে হবে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসেবে চট্টগ্রামের টাইগার পাস, সিআরবি, কাট্টলি, সীতাকুণ্ড সহ বিভিন্ন স্থানে ধসের ঝুঁকিতে আছে অন্তত 30টি পাহাড়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গতরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়নবরা জয়। জয়, বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা, এটি আসলে একটি নিয়মিত ঘটনা, তো আজকের পরিস্থিতি কি? বলেছিলেন আসলে চট্টগ্রাম নগরবাসীর কিন্তু বৃষ্টি হলে কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটা কিন্তু আজকে নিত্যদিনের ঘটনা নয়, কিন্তু আমরা বলতে পারি চট্টগ্রাম নগরবাসীর জলাবদ্ধতাই হলো সবচেয়ে বড় দুঃখ। কিন্তু আজকে এই দুঃখটা কিন্তু আজকের কয়েক বছরের মধ্যে নয়, কিন্তু বহু বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রাম নগরে একটু বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু গতকাল রাতে আবার থেমে বৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগরে, আপনি অবশ্য লক্ষ্য করছেন চট্টগ্রাম নগরের চকবাজার, বাদুরতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এইভাবে। কিন্তু আমরা শুধু চকবাজার বললে হয় না, কিন্তু চকবাজার ছাড়াও কিন্তু আগ্রাবাদ, হালি শহর সহ বন্দর সহ বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু চট্টগ্রাম নগরবাসী
বারবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে যে দাবিটা ছিল তাদের, সেই দাবিটা জলাবদ্ধতা নিরসন নিয়ে যে দাবিটা তাদের কিন্তু সিটি কর্পোরেশনে কিন্তু সেটা আমাদেরকে জানিয়েছেন। আসলে সেই তাদের যে জলাবদ্ধতা নিয়ে যে নিরসনের কথা বলে আসছিলেন, সেই নিরসন কমানোর জন্য সেই নিরসন থেকে তাদেরকে রেহাই দিতে বিভিন্ন উদ্যোগও হাতে নিয়েছেন। কিন্তু সিটি কর্পোরেশনের যেই উদ্যোগগুলো হাতে নেওয়া হয়েছে সেই উদ্যোগেরও কোনো সুফল পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছিলেন নগরবাসী। আমরা কথা বলতে চাই, এখানে অনেক ওরা যে পায়ে হেঁটে মানে এখানে যে আসছিলেন হাঁটু পানি দিয়ে কিন্তু তারা এখানে আসছেন, কিন্তু বিভিন্ন আজকে বন্ধের দিনেও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের ছুটে যেতে হচ্ছে। কিন্তু খুব কষ্টের কথা আমাদেরকে কিন্তু এর আগেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে এই যে জলবদ্ধতার কারণে কীরকম দুঃখের মধ্যে আপনারা আছেন বা কীরকম দুর্ভোগ? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের চট্টগ্রামের জলবদ্ধতা, আজকের এই সমস্যাটা অনেক পুরনো। আমরা একটু বৃষ্টি হলেই দেখতে পাই আমাদের এই নিচু এলাকাগুলো আপনার জলবদ্ধতা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ আছে, এটা সত্যি কথা, কিন্তু আমরা এটা সুফল পাচ্ছি না। আমরা একটু বৃষ্টি হচ্ছে, গত রাতে একটু বৃষ্টি হয় সামান্য, আমরা সকালে দেখতে পাচ্ছি হাঁটু আমাদের অনেকগুলো পানি জমে গেছে। আজকে আমাদের ছুটির দিন, এরপরও আমাদের বিভিন্ন পরীক্ষা আছে। আজকে আমার ডিপ্লোমা পরীক্ষা ব্যাংকিং, আমাকে যেতে হচ্ছে। আমার 20 টাকা রিক্সা করে আমাকে 60 টাকা দিয়ে আসতে হচ্ছে। এটা আমাদের সমস্যা। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবি থাকবে, ওনার চেষ্টা আছে, কিন্তু আমরা সুফল পাচ্ছি না। কিন্তু ওনার যদি একটু চেষ্টা করে আন্তরিকভাবে, আমরা আশা করব আমাদের এই জলবদ্ধতা আর থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই আপনার থেকে, কিন্তু চট্টগ্রাম সিটি মেয়র কিন্তু এখানে চট্টগ্রাম নগরে যেগুলো খাল রয়েছে কিন্তু আমাদের চাকতাই খাল সহ বিভিন্ন খালে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক আগে থেকে উদ্যোগ নিয়েছেন, কিন্তু দেখা যায় খাল ড্রেজিং করাও শুরু করেছে। কিন্তু এটার কারণে কি কোনো সুফল আপনারা পাচ্ছেন? কিন্তু সুফল পাচ্ছি না তা নয়, একদম পাচ্ছি না তা নয়। আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের যে খালটা আছে এখানে, এটা নিয়মিত ড্রেজিং হয়, কিন্তু সুফলটা কেন পাচ্ছি না আমরা বুঝতে পারতেছি না। এটা দিন দিন, এটা হয়তো জলবায়ুর কারণে, বৈশ্বিক জলবায়ুর কারণে হতে পারে, দিন দিন পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। গত বছরে যেখানে ছিল আমাদের অনেক কম পানি, এই বছর এসে দেখতে পাচ্ছি অনেক পানি অনেক বেড়ে যাচ্ছে। এটা হ্যাঁ, একটু বৃষ্টিপাত হইলে আমাদের বাসা বাড়িতে পানি উঠে যায়, তারপরে যায় জোয়ারে আসে, আবার বাটা পড়লে পানি নামে যায়। আমাদের একটু বৃষ্টিপাত হইলে চলাফেরাতে খুবই কষ্ট হয়, মানে জনজীবন খুবই বিপজ্জনক। কিন্তু মেয়র সাহেব চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও জলাবদ্ধতা কমতেছে না, এই আর কি। আচ্ছা, আমরা একটু জানতে চাই, একটু বৃষ্টি হলে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়, এটা আপনি এর আগে আমাদেরকে বলেছেন। কীরকম জলবদ্ধতা হয়েছে বলে মনে করছেন? বৃষ্টিতে হচ্ছে মানে সাধারণ বৃষ্টি হলে সব ডুবে যায়, চকবাজার ডিসিল মানে সব বাসা বাড়ে সব ডুবে যায় মানুষের, এই আর কি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু অনেক দিন ধরে তারা কিন্তু এই কষ্টের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছিলেন আসলে সিটি মেয়রের যদি সুদৃষ্টি পড়ে তাহলে তারা মনে করছেন কিন্তু এই জলবদ্ধতা অনেকটা নিরসন হবে বলে মনে করছেন। কিন্তু আমরা এখানে নগর পরিকল্পনাবিদদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছিলেন আসলে জলবদ্ধতা নিরসন করতে হলে চট্টগ্রাম নগরীর যে নতুন নতুন খাল রয়েছে সে নতুন নতুন খালগুলো খনন করা দরকার, এবং পুরনো খাল যেগুলো রয়েছে সেই পুরনো খালগুলোকেও ড্রেজিং করা দরকার বলে মনে করছেন, না হলে কোনো সুফল পাবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আরেকটু আপনাকে তথ্য আমি জানাতে চাই, কিন্তু আমাদের এই যে থেমে থেমে বৃষ্টিতে কিন্তু যে পাহাড় ধসের আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর, কিন্তু আমরা বলতে চাই, কিন্তু আমরা বলতে পারি কিন্তু তারা গতকাল থেকে কিন্তু এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিভিন্ন জেলা প্রশাসন সহ তারা লালকান বাজার, মতিজন্না সহ বিভিন্ন পাহাড়ে পাদদেশে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে নিতে মাইকিং শুরু করেছেন, এবং সরিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরিয়ে নিতে আমরা যা দেখেছি কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত তারা সরিয়ে নিতে পারেনি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের অবস্থা ভালো নয়, বিএনপি নেত্রীর এমন বক্তব্যকে খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন দেশের অবস্থা ভালো, কিন্তু দুর্নীতির দায়ে যাদের মামলা মোকাবেলা করতে হচ্ছে তাদের অবস্থা ভালো নয়। স্টকহোমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মানুষ খুনের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি পরামর্শ দিয়েছেন আগামী নির্বাচনে অংশ নিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শালি জয়। সারা ইউরোপ থেকে আসা বাংলাদেশিরা সুইডেনে সংবর্ধনা জানিয়েছে প্রধানমন্ত্রীকে।
স্টকহোমের সিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ওপর যতবার আঘাত এসেছে ততবারই সোচ্চার হয়েছেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেশের রাজনৈতিক প্রসঙ্গ। কড়া ভাষায় জবাব দেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের। বাংলাদেশের খারাপ অবস্থা না, দুর্নীতি করে এতিমের টাকা যারা চুরি করে খেয়েছে আর যারা মামলায় মোকাবেলা করতে ভয় পায়, 150 বার সময় নেয়, 140 বার সময় নিয়ে 50 বার খালি উচ্চ আদালতে রিট করে হেরে যায়, দুঃসময়টা তাদের। নাগরদোলায় করে কেউ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন ধারণা করলে ভুল করছে দলটি, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানুষ খুন করতে পারলে ভালো লাগে, দেশের সম্পদ ধ্বংস করতে পারলে তখন তার ভালো লাগে, এটা হচ্ছে বাস্তবতা। বরং আমি বলবো এসব পথ ছেড়ে দিয়ে সঠিক সুস্থ রাজনীতির পথে আসুক। 2014 নির্বাচনে না গিয়ে যে ভুল করেছে ভবিষ্যতে যেন আর সেই ভুল না করে, বরং নির্বাচনে আসুক, জনগণ বিচার করবে, ভোট দেবে, যাকে চাবে জনগণ সেই ক্ষমতায় আসবে। প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা জানাতে হবে বিশ্ববাসীকে। সুইডেনের সঙ্গে এক অন্য ধরনের আবেগ মিশে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে সর্বপ্রথম এই সুইডেন প্রবাসী বাঙালিরাই বিশ্ব দরবারে দাবি তুলেছিলেন তার বিচারের। বক্তৃতায় উঠে এলো সে প্রসঙ্গ। একই সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি, সেখানে সামিল হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, নিউজ 24, স্টকহোম, সুইডেন। দেশের মানুষ পার্বত্য চট্টগ্রামে জীবন দিচ্ছে আর আওয়ামী লীগ নেত্রী আনন্দ ভ্রমণে আছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি ওই অভিযোগ করেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, লুটপাটের সম্পদ নিরাপদে বিদেশে রাখার জন্য ক্ষমতাসীনরা ব্যস্ত। এই রমজান মাসের সবচেয়ে কম দামি চালের দাম 60 টাকা। বিদ্যুৎ, গ্যাস, পরিবহনের ভাড়া বাড়তির দিকে। মানুষের কষ্টের দিকে সরকারের কোনো নজর নেই বলেও সমালোচনা করেন খালেদা জিয়া। পার্বত্য চট্টগ্রামে এই পাহাড় ধসে 155 জন লোক মারা গেছে, আর্মির লোকজনও সেখানে মারা গেছে এবং এখনো অনেক নিখোঁজ রয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছে, আনন্দ ভ্রমণে আছেন তিনি। কাজে তার দেশের মানুষের প্রতি কোনো মমতা নেই। সে বলে সে নাকি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। দেশের মানুষ জীবন দিচ্ছে, তিনি ভ্রমণ করছেন। প্রতি বছর ঈদের সময় ঘরমুখ মানুষ আর যানবাহনের চাপ পড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, চরম ভোগান্তিতে পড়েন গাড়ির চালক ও যাত্রীরা। এই বছরও একই আশঙ্কা সবার, আর এই আশঙ্কা থেকে ঈদের 5 দিন আগে থেকেই যানজট মুক্ত রাখার জন্য মহাসড়কে রাখা হচ্ছে হাইওয়ে পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের প্রতিবেদন আর জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরই দেশের দ্বিতীয় বৃহত্তম মহাসড়ক ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 22টি জেলার সড়ক পথের যোগাযোগের একমাত্র মাধ্যমই এটি। প্রতিদিন এই মহাসড়কে গড়ে চলাচল করে প্রায় 13,000 যানবাহন। ঈদের সময় সেই সংখ্যা বেড়ে হয় কয়েক গুণ। আগের মতো আর কি যে ভাঙাচোরা যদি ঠিক করে আর মনে করেন যে আগের মতো যদি পরিকল্পনাটা নেয় তাহলে মনে করেন যে যানজট হবে। ভোগান্তি মানে প্রচুর ভোগান্তি, মানে 5 ঘন্টা রাস্তা 10 ঘন্টা লাগে। সিএনজি, অটো এগুলোতে বেশি যানজটের সৃষ্টি করে। সরু রাস্তা আর ভাঙা চড়ার কারণেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আর এবছর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হওয়ায় ভোগান্তি বেশি হবে বলছেন অনেকে। ঢাকা টাঙ্গাইলের তো যানজট লেগেই থাকে, এবার আশঙ্কা করতেছি আরো বেশি লাগবে। জ্যামের কারণ হলো 4 লেনের কাজ চলতেছে, তারপরে আপনার 2 পাশে কাজ করতেছে ইট, সুরকি, বালি। তবে যানজট মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা যানজট নিরসনে যে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে টোটাল 65 কিলোমিটারের মধ্যে আমরা বিবিধ ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে শুরু হয়েছে আমাদের
মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান। আমরা অতিরিক্ত আরও 500 পুলিশ মোতায়েন করব এই রোডে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে প্রশাসন আগেভাগেই কার্যকরী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 25 জুনের টিকিট বিক্রির মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদের আগের শেষ দিনের টিকিট নিতে কমলাপুরে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাফিয়া রাসনা। বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রাসনা, আর শেষ দিনের টিকিট নিতে ভিড় কেমন দেখছেন? দুজনে যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু ট্রেনের টিকিট দেওয়ার শেষ দিন, এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে গত রাত থেকেই কিন্তু এখানে বেশ লাইন হয়ে গিয়েছে, এবং আমরা আপনাদেরকে আরও একটু দেখাতে চাই যে সেই লাইনটি কিন্তু কাউন্টার থেকে শুরু করে একেবারে রাস্তা পর্যন্ত লাইনটি চলে গিয়েছে, এবং এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে এই লাইনটির তদারকি করছেন যাতে সেখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়। একটু জানাতে চাই যে আজকে দেয়া হচ্ছে 25শে জুনের টিকিট, এবং যারা অফিসগামী যারা যাত্রী রয়েছেন যাদের ছুটি হবে 24 তারিখে তারাই কিন্তু তাদের আজকে যারা টিকিট নিতে এসেছেন তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি যারা অফিসগামী যাত্রী, কেননা তারা 24 তারিখে অফিস করেই তারা রওনা দিবেন, এরকমই তাদের একটা পরিকল্পনা তারা করে রেখেছেন। তবে এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এখানে যারা শিক্ষার্থী বা যারা পরিবারের অন্যান্য সদস্য রয়েছে তারা কিন্তু অনেক আগেই অন্যান্য দিনের টিকিটগুলো টিকিটে নিয়েছেন। আজকে যারা এখানে যারা আছেন যাত্রীরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে রাত থেকে দেখা যাচ্ছে যে তাদের অপেক্ষাটা শুরু হয়েছে, ইফতারির পর থেকেই তাদের অপেক্ষাটা শুরু হয়েছে, কিন্তু তারা আসলে এখনও টিকিট পাবেন কিনা সেটি কিন্তু অনিশ্চিত। এই একটি অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা এখনও ভুগছেন যে আসলে টিকিটটি পাওয়া যাবে কিনা, শেষ পর্যন্ত তারা টিকিটটি পাবেন কিনা, কেননা 1-2 ঘন্টা টিকিট নেয়ার বিক্রি করার পরেই কিন্তু কাউন্টার থেকে বলা হয় যে টিকিট শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে টিকিট না পাওয়ারও একটি অনিশ্চয়তা থেকে যায়। সুতরাং এখানে আমরা আরেকটু দেখাতে জানি সকাল 8টা থেকে কিন্তু এখানে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং এটি চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে যাত্রীদের আরেকটি অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে এসি কেবিনের সংখ্যা বা এসি সিটের সংখ্যা কিন্তু খুবই কম, সেই ক্ষেত্রে যদি সেটি বাড়ানো হতো। তবে এবার ঈদকে সামনে রেখে আমরা যেটি স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে 177টি নতুন বগি সংযোজন করা হয়েছে এবং প্রায় নতুন 7 জোড়া ট্রেন কিন্তু চলাচল করছে এবারের ঈদে। তো এই হচ্ছে যে এখানে যারা যাত্রী রয়েছেন তারা আসলে আশা করছেন যে তারা যেন নির্বিঘ্নে টিকিট কেটে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। সেজন্য আমরাও আশা করি যে এখানে যারা যাত্রী রয়েছেন তারা যেন তাদের পছন্দের টিকিটটি নিয়ে তাদের নির্বিঘ্নে বাড়িতে যে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ তারা ভাগাভাগি করে নিতে পারেন। তো যদি না কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। রাস্তা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাফিয়া রাসনা। নতুন ভ্যাট আইনের সংবাদপত্র শিল্পকে চাপিয়ে দেওয়া করের বোঝা এই খাতে ধ্বংস ডেকে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই খাত এরই মধ্যে অনেক প্রতিকূলতা মোকাবেলা করছে। বিশেষজ্ঞদের অভিমত, রাষ্ট্রের এই স্তম্ভ সংকটে পড়লে ক্ষতিগ্রস্ত স্বয়ং রাষ্ট্রযন্ত্র। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। রাজস্ব আয় বাড়াতে 1 জুলাই থেকে সরকার কার্যকর করছে নতুন ভ্যাট আইন। তবে সংবাদপত্রের উপর আরোপিত ভ্যাট এই খাতকে পঙ্গু করে দেবে বলে আশঙ্কা। এছাড়া এর কাঁচামালের উপর শুল্ক আর ভ্যাটের বোঝা এ শিল্পের কর্মীদেরও সংকটে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বলছেন বর্তমান অবস্থায় ভালো নেই তারা, আর নতুন করে ভ্যাটের চাপ পত্রিকা শিল্পের সাথে তাদেরকেও বিপাকে ফেলবে। চাপ সৃষ্টি করা হয় সরকার ইয়ার উপরে, পত্রিকা মালিকদের উপরে, তো অবশ্যই মালিক বন্ধ করে দিবে। মালিক বন্ধ করে দিলে মালিকের তো কিছু হবে না, তার আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যবসা আছে, কিন্তু আমার কি আছে? আমার তো কিছু না, আমি তো রাস্তায় বসে যেতে হবে। সংবাদপত্র শিল্প, প্রিন্ট মিডিয়া অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় এমনি আছে। তার মধ্যে আবার এখন যে ভ্যাটে 15% ভ্যাট দায়ের করছে বা ভ্যাট আরম্ভ করতে চায়, এটা আসলে একেবারে অন্যায় হবে, অযৌক্তিক হবে।
ভ্যাটের বাড়তি চাপে সংবাদপত্র বন্ধ হলে সৃষ্টি হবে শিল্পে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের অভাব। এজন্য সাংবাদিক নেতারা মনে করছেন সংবাদপত্রের উপর এমন চাপ হতে পারে উদ্দেশ্যপ্রণোদিত। এই শিল্পের যেসব পণ্য প্রয়োজন হয় এই পণ্যের সাথে এই বিপণনের সাথে অনেক লোক জড়িত, তো এই লোকগুলি সকলেই ক্ষতিগ্রস্ত হবে। ট্যাক্স বসাবে, এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে আলোচনা করবে না, এটা হতে পারে না। এটা অ্যাডবিআরের এটা অদূরদর্শিতা অথবা তাদের কোনো ধরনের একটা উদ্দেশ্য থাকতে পারে আমি মনে করি। সংবাদপত্রকে এমন সংকটে ফেলা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন শিক্ষাবিদরাও। বলছেন এমনটা হলে কেবল বর্তমান কর্মরতরাই নন, ভবিষ্যতে এই পেশায় আগ্রহীদের সংখ্যা কমবে। শিক্ষার্থী, আমাদের পাঠক সবারই স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সেটি আমরা চাইব। এমন অত্যধিক কোনো কর আরোপের ফলে গণমাধ্যমের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর কোনোভাবে জনগণের থেকে বিযুক্ত হয়ে যাবে, জনগণের থেকে দূরে সরে যাবে, সেটা কিন্তু আমরা কখনো চাইব না। সংবাদপত্র শিল্প হিসেবে ঘোষণা থাকলেও একে অন্য পণ্যের সাথে তুলনা না করে এর উৎপাদনের উপকরণ ও বিজ্ঞাপনে ভ্যাট না বসানোর আহ্বান সংশ্লিষ্টদের। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। গোপালগঞ্জ শহরে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ভুক্তভোগীরা বলছেন অনেক ক্ষেত্রেই বোতলজাত পানি কিনে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। গোপালগঞ্জবাসীর এই সংকট নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ লাইভ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, পানির এই সংকটের কারণ কি, আর এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন? জমিদার সুধন্য কুমার রায়চৌধুরীর বাড়িতে উদ্দেশ্য দর্শনীয় স্থান দেখা নয় বা ঐতিহাসিক স্থান দেখা নয়, কারণ এখানে একটি চাপকল আছে। এরকম চাপকল গোপালগঞ্জ শহরে আছে আর মাত্র 4টি, এটা নিয়ে 5টি। এই চাপকল থেকে গোপালগঞ্জের মানুষ তাদের খাবার পানি সংগ্রহ করেন। তারা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, তারপরে চাপকলে যান, সেই চাপকলের পানি তারা সংগ্রহ করেন, বিভিন্ন পাত্র নিয়ে আসেন সেই পানি সংগ্রহ করার জন্য। আমি আপনাকে যেমনটি বলতে চাই যে গোপালগঞ্জ শহরে 1996 সালে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছিল। সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট 21-22 বছর পরে এসে অনেকটা কিছুটা অকার্যকর হয়েছে, এবং সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মধুমতি নদীর সারফেস ওয়াটারটা গোপালগঞ্জ শহরবাসীর জন্য সরবরাহ করা হতো। কিন্তু সেই সারফেস ওয়াটারে বেশ দুর্গন্ধ আছে, নদীর পানি সব জায়গায় ব্যবহারযোগ্য নয়, পানীয় তো নয়ই। তারা এই পানি বিভিন্ন কাজে ব্যবহার করছেন, কিন্তু সেই পানি পান করার উপযুক্ত নয়। এছাড়া আরেকটি যেটি পাম্প ছিল আগে, যেটা নাকি ডিপ টিউবওয়েলের মাধ্যমে মাটির গভীর থেকে পানি সংগ্রহ করা হতো, সেটি একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। যদিও আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ চলছে, কিন্তু সেই প্লান্টের স্থাপনের কাজ কেবল পাশ হয়েছে একনেকে, কিন্তু সেটি এখনো কাজ হাতে দেওয়া হয়নি। গোপালগঞ্জবাসীর এই দীর্ঘদিনের কষ্ট, তারা বেশ কয়েক বছর যাবতই এরকম পানি এইভাবে সংগ্রহ করছেন বা বোতলজাত পানি কিনে খাচ্ছেন। যাদের সেই সামর্থ্য নাই তারাই এমনটি করে থাকেন যে সকাল থেকে দীর্ঘ সময় পর্যন্ত থেকে মানুষ চাপকলে আসছেন, এই উনপুরের জমিদার বাড়ির চাপকলে পানি সংগ্রহ করার জন্য। আমি আপনাকে আগে যেমনটি বলেছি, এরকম চাপকল আছে মাত্র গোপালগঞ্জ শহরে 5টি। এই পানির যে তীব্র সংকট খাবার পানির, এই নিয়ে আমরা কথা বলবো এই গোপালগঞ্জের বাসিন্দা এবং স্থানীয় যিনি এই দীর্ঘদিন যাবৎ এই পানির সমস্যা নিয়েও কিছু কাজ করেছেন, জনাব আমিনুল হাসানের সঙ্গে। জনাব হাসান, আপনি কি আমাদেরকে বলবেন গোপালগঞ্জ শহরে এই যে পানির তীব্র সংকট, এটা কতদিন যাবৎ চলছে এবং এটা কিভাবে আর কিরকম চলতে পারে? আমরা জানি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেই পদক্ষেপের সুফল এলাকার মানুষ কবে নাগাদ পেতে পারে? এটি ধরেন আমাদের যে সমস্যা চলতেছে, এটি কমপক্ষে 10 বছর ধরে এই সমস্যাটি চলতেছে। তবে বর্তমান মেয়র একটি পদক্ষেপ নিয়েছেন। 14 ফেব্রুয়ারি একনেকে একটি প্রকল্প পাশ হয়েছে 123 কোটি টাকার।
এটি আগামী 2019 সালে জুলাই মাসে সম্পন্ন হওয়ার কাজ শেষ হওয়ার কথা। যদিও কাজটি এখনো শুরু হয়নি, শুরু হলে বোঝা যাবে যে এটি আসলে কত দ্রুত সম্পন্ন হবে। এটি দ্রুত যদি সম্পন্ন হয় তাহলে হয়তো 2019 সালের শেষ নাগাদ হয়তো একটি ভালো পানি, বিশুদ্ধ খাবার পানি গোপালগঞ্জ পৌরবাসী পেতে পারে। যোজনা এখনো 2019 সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আমি জানি না গোপালগঞ্জবাসী সেই 2019 সালের মধ্যে এই সংকট থেকে মুক্তি লাভ করবেন কিনা, কিন্তু এখন অবস্থা যেটি দাঁড়িয়েছে, যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি আছে সেটি দৈনিক এই গোপালগঞ্জ শহরে দৈনিক 1 কোটি লিটার পানির চাহিদা রয়েছে। তার বিপরীতে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে দৈনিক 40 লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। যখন এটি স্থাপন করা হয়েছিল তখন গ্রাহক ছিল 5,000, সেই গ্রাহক বেড়ে এখন 7,000 ছাড়িয়েছে। তাছাড়া আর বেশ কিছু জাতীয় এবং সরকারি বেসরকারিভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গোপালগঞ্জ শহরে স্থাপন করা হয়েছে। যেমন হয়েছে সার্ভিস স্টেশন, যেমন হয়েছে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হয়েছে জিমনেশিয়াম, হয়েছে স্টেডিয়াম, হয়েছে সুইমিং পুলও। কিন্তু সেই সুইমিং পুলে পানি সরবরাহ করতে গেলে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানিয়েছি যে তারা এখন যে পরিমাণ পানিটুকু পাচ্ছেন সেটিও পাবেন না। অতএব অপেক্ষা 2019 সাল পর্যন্ত। তবে শহরবাসীর দাবি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই পানির কষ্ট থেকে মুক্তি দেওয়া হোক। যোজনা। আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে বাংলাদেশ লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব। এদিকে লন্ডনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাঙালি পরিবারের স্বজনদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের মজুস গ্রামে চলছে স্বজনদের আহাজারি। বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ পরিবারের 5 সদস্যের মৃত্যুর খবর প্রকাশ করা হলেও স্বজনরা বলছেন তারা এখনও নিশ্চিত নয়। প্রায় 4 যুগ আগে যুক্তরাজ্যে পাড়ি জমান মৌলভীবাজারের কমরু মিয়া। দ্বিতীয় স্ত্রী, 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন লন্ডনে। গ্রেনফিল্ড টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যু হলে নিহতদের মরদেহ বাংলাদেশে আনার অনুরোধ জানিয়েছেন তারা। একজন 2 জন মানুষ না, 5 জন মানুষ, এক ফ্যামিলি। কেমনে বাড়ি আনিব আমরা? আর আইসি, বাবার আইসি, ভাইয়ার আইসি, সবার আইসি। ওখানে আমি ওটাই ব্রিটিশের কাছে আবেদন করতাম যে আমার মা বাপরে ফেরত চাই, আমি লাশটা অন্তকে চাই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নিম্ন ও মধ্যবিত্তের জন্য এবারের বাজেট সহায়ক হয়নি বলে অভিমত বিশেষজ্ঞদের। তাদের মতে এই বাজেটের কারণে বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রার খরচ বাড়বে। সেই সাথে মূসক শুল্ক এবং জ্বালানির বাড়তি খরচ সাধারণের উপর অতিরিক্ত বোঝা হয়ে আসবে, যা দেশের সার্বিক অর্থনীতির জন্য হুমকি হতে পারে। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। পণ্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে একই হারে ভ্যাট, সম্পূরক শুল্ক, নির্মাণ সামগ্রীতে কর এবং জ্বালানিতে বাড়তি ব্যয়, এই সব কিছুই সাধারণ মানুষের জীবনযাপনের খরচ বাড়াতে ভূমিকা রাখবে বলে দাবি ক্যাব নেতা গোলাম রহমানের। রিয়েল ভ্যালু অফ ডিপোজিট যখন কমে যাচ্ছে তখন আবগারি শুল্কের যে বৃদ্ধি, এটা যৌক্তিক বলে আমরা মনে করি না। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, আপনার টুথপেস্ট, মশলা, সাবান, শ্যাম্পু এগুলির উপরে বাড়ানো হয়েছে, এর ফলে এইসব পণ্যের দাম বাড়বে। নির্মাণ সামগ্রী, রড, সিমেন্ট এসবের উপরে আর কি আপনার ভ্যাট বাড়বে, এর ফলে এইসব পণ্যের দাম বেড়ে যাবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বাজেটকে নিম্ন এবং মধ্যবিত্তের জন্য সহায়ক করতে হলে ক্রমবর্ধমান ধনী দরিদ্রের বৈষম্য কমাতে হবে, যেটি বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে। এর কারণ হিসেবে সরকারের প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করে বেশি গুরুত্ব দেয়াকে দায়ী করছেন তারা। বেশি ইনকাম যারা করে তারা যদি আপনার ট্যাক্সটা ঠিক মতন দেয় তাহলে কিন্তু রেভিনিউ কালেকশনটা বাড়ে। এটা আমাদের দেশে ধরুন, এটা আরেকটা প্রমাণ হলো ধনী দরিদ্রের ব্যবধান বাড়তেছে কেন। ইনডাইরেক্ট সরকার ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করতে অসমর্থ, অনেক ক্ষেত্রেই পারতেছে না, যেটা হওয়া উচিত তার কাছেও যেতে পারতেছে না। পরোক্ষ কর বাড়ে, পরোক্ষ করের ইম্প্যাক্ট কিন্তু গরিব ধনী সবার উপরে ইকুয়ালি পড়ে। এমন অবস্থায় বাজেটকে জনবান্ধব করতে সরকারকে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভ্যাট হার কমানোর উপর জোর দেন তারা। ইনকাম ট্যাক্স কালেকশন বেশি করতে হবে, তারপরে ডাইরেক্ট ট্যাক্স কম্পারেটিভলি ডাইরেক্ট ট্যাক্সের এখন যে ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেট আছে, ভ্যাটের রেট, এই রেটের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে। সব মিলে যদি ভ্যাট আইনটি যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয়
এবং ভোক্তারাও সাবধান থাকে এবং সরকারও সাবধান থাকে, মনিটরিং জোরদার করা হয়, তাহলেই ভোক্তারা উপকৃত হবে। অন্যথায় কিন্তু দ্রব্যমূল্য বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। 15% ভ্যাট ঘোষণার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন পণ্যের দাম না বাড়ায় সেদিকে সরকারের কঠোর নজরদারি দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞ মহল। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। ঈদ বাজারের খবর। জমে উঠেছে যশোরের ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন শপিং মলে ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। তবে দেশীয় পোশাকের তুলনায় বিদেশি পোশাকই বাজার দখলে নিয়েছে বলে দাবি বিক্রেতাদের। যশোর প্রতিনিধি রিপন হোসেনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয়েছে যশোরের শপিং মলগুলো। জেলা শহরের সিটি প্লাজা, জিএস টাওয়ার সহ বড় বড় শপিং মল ও বিপণী বিতানগুলোর শোভাবর্ধন করা হয়েছে বাহারি পুতুল দিয়ে। বর্ণিল সব পোশাকে যেন জীবন্ত হয়ে উঠেছে পুতুলগুলো। চলছে জমকালো পোশাকের প্রদর্শনীও। দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় শাড়ি, থ্রি পিস সহ নানা ধরনের পোশাকে ভরে উঠেছে শপিং মলগুলো। আকাশ সংস্কৃতি আর বাহারি রঙের কারণে ক্রেতারা ভারতীয় পোশাকের দিকে ঝুঁকছেন বলছেন বিক্রেতারা। ভারতীয় যেসব চ্যানেল আছে, সিরিয়াল, এইসব দেখে ওই সব কাপড়ের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। যে অবস্থা, তাতে ভারতীয় পণ্যে বাজারগুলো ছয়লাভ হয়ে গেছে। বর্তমান প্রত্যেকটা কাস্টমার ইন্ডিয়ানের প্রতি একটু বেশি, সবার আকর্ষণ বেশি। আর ক্রেতারাও জানালেন দেশীয় পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের দিকেই তাদের আগ্রহের কথা। বাংলাদেশের থেকে ইন্ডিয়ান কাপড়টা অনেক সুন্দর হয়, তো আমার বাংলাদেশের থেকে ইন্ডিয়ান থ্রি পিসগুলো বেশি পছন্দ হয়েছে। এদিকে শপিং মলগুলো বিদেশি পোশাকের দখলে চলে যাওয়ায় হতাশ দেশীয় পোশাক ব্যবসায়ীরা। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই ভিসা আছে, আর এখন স্বল্প টাইমের মধ্যে থেকেই তারা ইন্ডিয়া থেকে কেনাকাটা করে চলে আসছে, যার কারণে আমাদের ব্যবসার প্রতি একটা বড় ইফেক্ট পড়ছে। ইন্ডিয়ান লাগেজ পার্টির জন্য আমাদের দেশি প্রোডাক্টগুলো একটু কম সেল হচ্ছে। তবে দেশীয় পোশাক কিনতেও দেখা যাচ্ছে অনেক ক্রেতাদের। বিভিন্ন হ্যান্ড স্টিকের যে থ্রি পিসগুলো, এগুলো আমরা খুব ব্যবহার করে শান্তি পাই, আরাম পাই। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ক্রেতাদের ভিড় তত বাড়বে, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। লন্ডনে অগ্নিকাণ্ডের ঘটনায় গণতদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। মে বলেন, এত দ্রুত কিভাবে আগুন ছড়িয়ে পড়ল তা জানার অধিকার রাখে জনসাধারণ। বিবিসির এক প্রতিবেদনে এই ঘটনায় এখন পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে, তবে এই সংখ্যা নিশ্চিত নয়। টাওয়ারটির মধ্যে থাকাদের আর কাউকে জীবিত পাওয়ার আশা নেই বলে জানিয়েছেন লন্ডন দমকল বাহিনীর প্রধান। এদিকে এ পর্যন্ত প্রাপ্ত মরদেহের মধ্যে প্রাথমিকভাবে 6 জনের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। প্রথম জনের নাম মোহাম্মদ আল হাজালি। মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কুন্ডি জানিয়েছেন, শনাক্তকৃত 23 বছর বয়সী এই তরুণ সিরিয়ার শরণার্থী। মরদেহগুলো এমনভাবে পুড়েছে যাদের সবাইকে শনাক্ত করা হয়তো সম্ভব হবে না বলেও জানান তিনি। নিউজ 24 সংবাদে নিব আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার খবর।
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশ। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও যেখানে অর্জনের খাতায় পিছিয়ে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে একরকম হতাশজনকভাবে হেরেই টাইগারদের আসর থেকে বিদায় নিতে হলো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জবাব দিলেন নানা প্রশ্নের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ভারতের বিপক্ষে নড়বড়ে শুরুর পরও যেখানে ঘুরে দাঁড়িয়েছিল দল, সেখান থেকে ম্যাচ হলো বেহাত। তাই সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি লুকাননি তার হতাশা, দিয়েছেন নানা প্রশ্নের উত্তর। ভালো পথেই ছিলাম একটা সময়ে, যেহেতু তামিম এবং মুশফিক পুরো খেলাটা কন্ট্রোল করছিল ওই সময়। আনফর্চুনেটলি পরপর 2টা উইকেট পড়ে যাওয়াতে এবং সাকিবও ব্যাটিং আউট হয়ে যাওয়াতে সমস্যা হয়ে গিয়েছে। সেমিতে বাংলাদেশ খেলিয়েছে 4 পেসার, যেখানে ভারতের একাদশে ছিল 3 পেসার আর 1 স্পিনার। তাই একাদশ নির্বাচন কি ঠিক ছিল? একাদশে তো কোনো প্রবলেমই ছিল না। হয়তোবা বলতে পারেন যে আমরা ব্যাটিংয়ে যেটা ছিল, যে রানটা করার দরকার ছিল, এটা যদি করতে পারতাম তখন হয়তোবা বোলিংটা আরও ইফেক্টিভ হয়ে যেত। দলের তরুণদের মতো অভিজ্ঞ অনেকেই এই আসরে করতে পারেনি নিজেদের নামের প্রতি সুবিচার। সমালোচকরা যখন বলছেন তাদের রিপ্লেসমেন্ট, তখন ক্যাপ্টেনের মন্তব্য কি? আমাদের দেশে এরকম প্লেয়ার হয়তোবা আরও এক্সট্রা কয়জন আছে এটাও খুঁজে পাওয়ার ব্যাপার আছে, কারণ এরাই সাকসেসফুল ছিল। দ্য সেম টাইমে এদেরকে ব্যাক করা খুবই জরুরি, কারণ আপনি একজন ছেলেকে প্রায় 3-4 বছর করে এখানে যারা ফেল হয়েছে এই টুর্নামেন্টে, তারা 3-4 বছর বাংলাদেশ টিমে খেলছে, এখন আবার একজনকে এনে সেট করা এতটা সহজ না। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি, 2 জায়গাতেই নিজেদের ধারাবাহিক পারফরমেন্স করে দেখাতে পারেনি টাইগাররা। বড় মঞ্চে দলের খেই হারিয়ে ফেলার পিছনে মানসিক দৃঢ়তাকেই দায়ী করলেন মাশরাফি। আপনি যদি 2টা ম্যাচের দিকে তাকান, আমরা অলমোস্ট সেম ক্রিকেট খেলেছি। সো দ্যাট মিনস আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি অতটা প্রস্তুত না। সামনে এখন 2019 বিশ্বকাপ, যার জন্য আবার ইংল্যান্ডেই ফিরতে হবে টাইগারদের। ভক্ত সমর্থকদের আশা দল ঘুরে দাঁড়াবে আর পারফর্ম করবে ধারাবাহিক। পার্থ বণিক, স্পোর্টস ডেস্ক, নিউজ 24। খেলার আরও খবর। অ্যাসবেস্টনে হয়ে যাওয়া বাংলাদেশ ভারত সেমিফাইনাল বড় পর্দায় দেখতে শাহবাগে জড়ো হয়েছিল জনতা। ক্রিকেট পাগল সমর্থকরা বাংলাদেশের হারে হতাশ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে দেখে তারা তৃপ্ত। ভবিষ্যতে আরও বড় কিছুর আশায় বুক বাঁধবেন তারা। রায়হান মাসুদ জানাচ্ছেন ভক্ত সমর্থকদের কথা। আর এটা আসলে অনেক বেশি ইমোশনাল, অনেক কষ্টের একটা জায়গা। এমন আবেগ ঝরাটাই স্বাভাবিক। কোটি বাঙালি এদিন জড়ো হয়েছিল বাংলাদেশের জয় দেখতে। তার ক্ষুদ্র একটি অংশ ছিল শাহবাগেও। বৃষ্টি ছিল গুড়ি গুড়ি, তা উপেক্ষা করেই এই অবাক চেয়ে থাকা। ভারতের উইকেটের অপেক্ষায় আশা পূরণ হয়নি ঠিক, তবু বড় মঞ্চে বাংলাদেশের সেমিফাইনাল খেলা দেখে তৃপ্তি তাদের কণ্ঠে। সেমিফাইনাল পর্যন্ত অবশ্যই ভালো ছিল, এখানে আমরা পারফরমেন্স করে আমরা সেমিফাইনালে উঠছি। জার্নিটা ভাই ইনশাল্লাহ এটা খুব একটা অনেক পাওয়া, এই পাওয়াটা অনেক বড় একটা পাওয়া। আমরা নিউজিল্যান্ডের মতো টিমকে আজকে এই পর্যায়ে হারাইছি। যতটুকু হতাশা ছিল তা চেপে রাখেননি অনেকেই। খারাপ লাগাটাই এখানে সব থেকে স্বাভাবিক, তবে আশাবাদের গল্পগুলো নিংড়ে উঠবে এই মঞ্চ থেকেই। আসলে সেমিফাইনালে ওঠার পর আমাদের আমরা খুব আশাবাদী ছিলাম যে বাংলাদেশ সেমিফাইনালে উঠছে, খুব এক্সাইটেড ছিলাম। আমার মনে হয় যে সামনে কি হবে সেটা নিয়ে ভাবা উচিত। এখন হতাশ না হয়ে এটাকে শক্তিতে রূপ দিয়ে, আমরা যে এই বিষয়টা, যে কষ্টটা পেয়েছি মনের মধ্যে, যে বিষয়ের খারাপ লাগাটা আছে, এটাকে শক্তিতে রূপ দিয়ে আমরা যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হতাশাজনক এক হার। হতাশা আছে, সাথে আছে আশার গল্প। 2015-তে কোয়ার্টার ফাইনাল খেলে 2017-তে সেমিফাইনাল খেললো টিম বাংলাদেশ। কে জানে 2019 সালে ফাইনালেও পা রাখতে পারে এই টাইগাররা। তবে সেজন্য পরিণত হতে হবে ক্রিকেটারদের, সেই সাথে পরিণত মস্তিষ্ক প্রমাণ করতে হবে ক্রিকেট ভক্তদের। রায়হান মাসুদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 3 দিন ধরে বিচ্ছিন্ন রাঙামাটি, পানি আর জ্বালানি সংকটে বিপর্যয়ের আশঙ্কা। উদ্ধার অভিযান এখনো চলছে। চট্টগ্রামের 30 পাহাড়ে এখনো ঝুঁকিপূর্ণভাবে বাস করছে কয়েক লক্ষ মানুষ। শুধু মাইকিং করেই দায় সারছে প্রশাসন। আজ শেষ হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কমলাপুরে মানুষের উপচে পড়া ভিড়, নানা অনিয়মের অভিযোগ। দেশের অবস্থা ভালো, যারা দুর্নীতি করেছে তাদের অবস্থা ভালো নয়, স্টকহোমে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এখন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।